একটা গাছ ধরছিল, প্যারাক ছড়িয়ে পড়ছে। বাম চোখ কি পুরোটাই অন্ধ হয়ে গেছে? হ্যাঁ। আহা, আপনার নাম কি? রুবেল। আপনার বাবার নাম কি? জলিল। বোনের নাম? জরিনা খাতুন। দাদির নাম কি? আমনা খাতুন। দাদার নাম? মোকলেস। হ্যাঁ হ্যাঁ। গ্রামের নাম কি? দানপুরা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের জন্য সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি বেসিক ভিডিও। যারা আমাকে এই মুহূর্তে দেখছেন তাদের প্রতি বিনীত অনুরোধ হচ্ছে ভিডিওটি নিয়ে আপনারা কাজ করুন। আপনাদের এই সামান্য প্রচেষ্টা একজন মানুষকে তার পরিবারে ফেরাতে পারে। শেকড়হীন মানুষ, পরিবারহীন মানুষের সারা জীবনের যে প্রতি মুহূর্তের যন্ত্রণা, সেটা অনুভব করা যায় যদি আপনি নিজেকে সেই জায়গাটায় চিন্তা করেন। তাহলে বুঝতে পারবেন যে সামাজিক মানুষ হিসেবে দায়বদ্ধতার জায়গাটা থেকে আপনার এই মানুষগুলোর জন্য কি করার আছে। আমরা আপনাদেরকে বারবার বলেছি শেয়ার করুন, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় চেষ্টা। এবং ফেসবুকে যারা দেখছেন তারা অবশ্যই শেয়ার করবেন। ইউটিউবে যদি দেখে থাকেন লিঙ্কটা কপি করে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন। আর আমাদের যে ফোন নাম্বারটি আছে সেই ফোন নাম্বারে আপনি ফোন করে আপনি যদি নিজে আসতে চান পরিবার খোঁজার জন্য বা কাউকে দিয়ে ফোন করাতে চান ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639887777। মনে রাখবেন, কেউ এখানে ফোনটি রিসিভ করে না, আপনি যা বলবেন এটা এখানে রেকর্ড করা হয়, সেই রেকর্ড শুনে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করি। আপনার নাম কি? রুবেল। রুবেলের আনুমানিক বয়স? 5 বছর। বর্তমান আনুমানিক বয়স 24 বছর। 5 বছর বয়সে আপনি হয়তো হারাইছেন, এটা বলতে চাচ্ছেন আপনি? হ্যাঁ। জি, ভয় পাওয়ার কোনো কারণ নাই রুবেল ভাই, আপনি মন খুলে গল্প করেন আমার সঙ্গে, ঠিক আছে? টেনশন করার কিছু নাই। আপনার বাবার নাম কি? জলিল। জলিল। বোনের নাম? জরিনা খাতুন। জরিনা। আপনার কথা বলতে গেলে একটু বাধে, তাই না? কানে আপনি ঠিকমতো শুনতে পান? হ্যাঁ কানে শুনতে পান, শুধু কথা বলতে গেলে বাধে। কোনো সমস্যা নেই, কথা বলতে গেলে বাধে, এটা নিয়ে নার্ভাস হওয়ার কিছু নয়। আপনার যেভাবে বলতে আপনার আরাম লাগে ওভাবেই কথা বলেন। দাদির নাম কি? আমনা খাতুন। আমেনা। দাদার নাম? মোকলেস নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, গ্রামের নাম কি? দানপুরা। দানপুরা। হ্যাঁ। ওর গ্রামের নাম হচ্ছে দানপুরা। মাথা ছোট ছিল আপনার জন্মের সময়? আপনার কোনো ছোট ক্লু আছে, হিডেন কোনো ক্লু, যে মাথা ছোট ছিল বা এরকম কোনো কিছু মনে আছে? গোপন তথ্য কিছু আছে যেটা দিয়ে আপনার পরিবারকে আপনি বোঝাতে পারবেন যে এটা আপনার ছোটবেলায় এরকম ছিলাম ওরকম ছিলাম? কারো কি মাথা ছোট ছিল? আপনার কি মাথা ছোট হয়েছিল? আমার মাথা ছোট। এখনো ছোট? হ্যাঁ। কিভাবে ছোট দেখি একটু। ও, চতুর্দিক দিয়ে চাপা এরকম বলতেছেন আপনি? না, আমার মাথা ছোট না তো, ঠিক আছে তো। তাহলে এটা মাথা ছোট কেন লিখেছে? আরিফ ভাইকে একটু ভিতরে আসতে বলো তো। আচ্ছা, আমরা পুরো গল্পটা করি একটু আপনার সঙ্গে। রুবেল ভাই, আপনি একদম প্রথম থেকে আমাকে বলবেন কি হয়েছে, কিভাবে হয়েছে। হ্যাঁ, আমাদের একটু বিস্তারিত জানতে হবে, ঠিক আছে? এই হিডেন ক্লুতে মাথা ছোট ছিল বলতে? ওনার ছোটবেলায় মাথা একদম অনেক ছোট ছিল। এটা উনি বলছে? ওনার বাবা বলছে, পালিত বাবা। ও পালিত বাবা বলছে, যাক, ও যে অবস্থায় পাইছিল সেখানে মাথা অনেক ছোট ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ফাইন। পালিত বাবা থেকে আসছে। পালিত বাবা এবং ভাই দুজনই আসছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, প্রয়োজন হলে ওনাদেরকে নিব। তো রুবেল, একটু বলেন আমাকে কি হয়েছে, একদম প্রথম থেকে বলেন তো, কি মনে আছে? আমি ছোট থেকে আমাদের এদিক থেকে গাড়ি আসছিল একটা ছোট গাড়ি। আমি গাড়িতে উঠে গেছিলাম, তো আমরা 5 জন ছিলাম, ওদের নাম জানি না। আচ্ছা। ওরা নেমে গেছে, আমি নামতে পারিনি। আচ্ছা, শখ করে গাড়িতে উঠছেন? হ্যাঁ। এটা কি গাড়ি? প্যারাক। ট্রাকে? হ্যাঁ। তারপরে কি হইলো? তারপর ওখানে একটা মাজার আছে। হ্যাঁ। মাজারে আমাকে তুমি মাথা দেন, তুমি মাথা দিয়েছিলেন, দেন মাথা দেন। হ্যাঁ, মাজারে? মাজারে নামে দিচ্ছে আমাকে ওই ট্রাক থেকে? হ্যাঁ। ট্রাকে আর কেউ ছিল না? ওরা বোঝে নাই? ওরা এখানে যখন আসছে, পিছিয়ে যখন দেখছে কি এরকম ছেলে করতে, তখন আমাকে নেমে দিছে। ওহো, ওই ট্রাকওয়ালাদের কি যোগাযোগ আছে আপনার লগে? না। নামাই দেওয়ার পরে কি করলেন? আমাকে নামে দিয়েছে, এদিকে হাঁটছে, ওইদিকে একটা লোক ছিল, আমাকে আর একটা লোকে পাইছিল। আচ্ছা। পাইছিল যে উনি কোন জায়গায় কাজ যাচ্ছে, আরেকজনকে আমাকে দিছে। আচ্ছা, তারপর? ওনার কাছে আমি কিছু ছিলাম, ওনার বউ যখন দেখতে পাচ্তেছে না, ওনার একটা ভাই ছিল। আচ্ছা। ওনার ভাই ওনাকে আমার কাছে এনে দিছে। যে লোকে পাইছে তার ভাই এনার কাছে নিয়ে এসে দিছে আপনাকে, তাই না? হ্যাঁ। তারপরে কি হলো এনার কাছে আসার পরে? ওনার কাছে আসার পর ওনার দোকান ছিল, চার দোকান, ওনার কাজ করতাম আমি দোকানে। 4 দোকানে বসতেন? হ্যাঁ। আচ্ছা, তারপরে? ব্যবসা করতে করতে উনি সৌদি আরবে চলে গেছে। সৌদি আরবে? হ্যাঁ। ওনার বাসায় আমি থাকি আর কি, খাওয়া দাওয়া করি, দেখাশোনা করতেন? হ্যাঁ। তারপরে? তারপর আমি মাঝে মধ্যে কাজ করি, রাজমিস্ত্রি কাজ করি। আচ্ছা, বিয়ে শাদী করছেন? না, বিয়ে করেন নাই। তো আপনি আপনার নিজের পরিবার কখনো খুঁজছেন? খুঁজে নেই। এমনি আমার একটা থানায় জিডি করা আছে। জিডি করা আছে? কে জিডি করছে? বাবা জিডি করছে, পালিত বাবা? উনি না, আমি যে পাইছে উনি সে জিডি করছে? হ্যাঁ। আচ্ছা। আমার যদি মা বাবা আসে, উনি এসে দিয়ে দেবে। চোখে কি হয়েছে? আমি কাজ করতেছি যে মিস্ত্রির একটা গাছ ধরছিলাম, প্যারাক ছড়িয়ে পড়ছে। চোখে বাড়ি লাগছে? হ্যাঁ। ডাক্তার দেখাইছেন? হ্যাঁ। কি বলছে ডাক্তার? ওটাই দিয়ে আর দেখবে না। চোখ কি, বাম চোখ কি পুরোটাই অন্ধ হয়ে গেছে? হ্যাঁ, ওটাই। একদম? হ্যাঁ, ওটাই দিয়ে দেখা যায়, এটা দিয়ে দেখে যান। ও, আপনি বাম চোখ দেখতে পান না? না। আহা, কত বছর হলো এটা হয়েছে? এটা অনেক দেরি হয়েছে। আমি যখন ছিলাম তখন কম ছিল চোখ। আমি এক জায়গায় রাঙামাটি গেছিলাম, তো আমরা দোকান নিয়েছিলাম রাঙামাটিতে। আচ্ছা। আমার বাবা যেটা আসছে, উনি আমার বাবা,
তখন আমরা নাস্তা খাচ্ছি সবাই মিলে। হ্যাঁ আমার নাস্তা খাওয়া হয়েছে তো আমরা দোকানে চলে যাচ্ছি। হেল্পার আসছিল, আমার বলছে গাছেটা ধরো, আমি গাছেটা ধরছি যখন তখন প্যারাক মারছে ছুড়ে আমার চোখে পড়ছে। এটার জন্য 1 লাখ টাকা খরচ করছে, অনেক টাকা খরচ করছে। কিন্তু চোখটার ভালো হয় নাই। আহা, এবং ডাক্তার বলছে আর কখনো ভালো হবে না। আফসোস হয় না যে জীবনটা কেমন হয়ে গেল, এই ছোটবেলায় হারাই গেলেন, আজকে এরকম কাজ করতে হয়। বাবা মায়ের কথা কিছু মনে পড়ে? মাঝে মধ্যে মনে পড়ে আর কি। বাপ কি করতো? আমার বাবা ট্রাক চালায়, না বাস বাস চালাইতো? হ্যাঁ, 1 পা খাটো। বাবার 1 পা খাটো ছিল, বাসের ড্রাইভার ছিল। হ্যাঁ। আচ্ছা, আর মা গৃহিণী? মা বাসা থাকে আর কি, রান্না বান্না। ওই তো গৃহিণী। কয় ভাই বোন আপনারা? 1 ভাই 1 বোন। আপনি একা? বাপের একটাই মাত্র ছেলে ছিলেন? হ্যাঁ। কি একটা অবস্থা। আপনি কি বড় না ছোট? বোন বড়, আমি ছোট। ছোটবেলায় কি খুব দুরন্ত ছিলেন? বদমাইশি করতেন বেশি বেশি? দুষ্টামি করতাম। দুষ্টামি করতেন। এখন এই যে বাড়ি যাওয়ার জন্য কখনো চেষ্টা করছেন, নিজে নিজে খোঁজাখুঁজি করছেন কখনো? এই যে গ্রামের নাম যে মনে আছে, কি বললেন, দানপুরা বাজার, ওনারা চেষ্টা করছে আমাকে খোঁজ দেওয়ার জন্য। হ্যাঁ। আমার এই অনুষ্ঠানের খোঁজ পেলেন কিভাবে আপনি? আমি মোবাইল দেখি অনেক সময়। আপনি বের করছেন? আমার বাবা যার কাছে থাকে উনি বাইর করছে। মার চেহারা মনে পড়ে? মনে পড়ে মাঝে মধ্যে। খারাপ লাগে না বাড়ির জন্য? এখন দেখলে চিনবেন বাপ মার কথা, যদি চেহারা যদি সত্যি সত্যি আমরা হাজির করতে পারি? এখন তো বড় হয়েছে, এখন তো মনে থাকবে না আর। মনে থাকবে না। এখন আপনি কি করেন? আমি এখন কাজ করি রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি কাজ করেন? রাজমিস্ত্রি বলতে কি সব ধরনের কাজ করেন নাকি হেল্পারি? প্লাস্টার। প্লাস্টার করেন? এই আপনাদের প্লাস্টার কয়দিন পর ফেটে যায় কেন? কি থাকে প্লাস্টারের সমস্যা কি বলেন তো? আর প্লাস্টার সমান হয় না? ওর সাথে কি গল্প করবো? চোখ নিয়ে ইম্পর্টেন্ট কিছু কথা বলি, যেহেতু চোখের প্রসঙ্গ আজকে আসছে। আল্লাহ মাফ করুক। চোখ সাবধানে রাখবেন, শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গের মধ্যে একটা। প্রত্যেকটা অঙ্গই গুরুত্বপূর্ণ, চোখটাও অনেক গুরুত্বপূর্ণ। সবচেয়ে বেশি আমরা গুরুত্বপূর্ণ চোখকেই বলি। একটা বয়সের পরে গিয়ে চোখের জ্যোতি কমতে থাকে, এটা খুব ন্যাচারাল। বিশেষ করে আমার তো নিজের এখন চোখের ডাক্তারের কাছে যেতে হয়, যে কারণে বলছি। দুটো জিনিস অবহেলা করা যাবে না। প্রথম কথা হচ্ছে, যদি আপনার মনে হয় যে আপনার চোখে গ্লাস লাগবে এবং আপনি সেই গ্লাসটা নিয়ে নেবেন, অবশ্যই আপনি তাতে কোনো প্রকার কার্পণ্য করবেন না। কাছের জিনিস দেখার ক্ষেত্রে হোক, দূরের জিনিস দেখার ক্ষেত্রে হোক, আপনার কাছে মনে হচ্ছে চলে তো যাচ্ছে, আমি ঠিক আছে, বাট এতে করে যেটা হবে, দ্রুত আপনার চোখ খারাপ হবে। আপনি গ্লাস লাগলে মানে হচ্ছে আপনার গ্লাস দিয়ে দিতে হবে চোখে, এবং সেটা যদি আপনি যত বেশি গ্লাস থেকে দূরে থাকবেন তত বেশি আপনার চোখ দ্রুত খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এবং এতে করে অনেক জায়গায় প্রেশার পড়ে, ব্রেনে প্রেশার পড়ে, মেন্টাল প্রেশার পড়ে, অনেক কিছু হয়। সো গ্লাস যদি নিতেই হয় তাহলে গ্লাস থেকে দূরে থাকা যাবে না, কারণ এতে করে আমাদের চোখ আরও দ্রুত খারাপ হবে। আমার ইচ্ছা আছে, আসলে আমার অনেক কিছু ইচ্ছা আছে, কিন্তু আমি একা মানুষের কারণে আমি পেরে উঠি না। আমি যখন এই অনুষ্ঠানগুলো করছিলাম, আমি 4-5টা এপিসোড রেকর্ড করেছি, তার মধ্যে আমার মাথার মধ্যে 3 থেকে 4টা আইডিয়া এসছে কন্টেন্ট নিয়ে, এবং আমি জানি এরকম হরহামেশাই আমি যখন চিন্তা করি, ইভেন আমি যখন ইউটিউবের হোম পেজে যাই, আমি যখন বিভিন্ন রকমের কন্টেন্ট দেখি, সেগুলো দেখো আমার প্রচুর আইডিয়া মাথায় আসে, এবং কিছু কিছু আইডিয়া আমাকে এত বেশি ইনফ্লুয়েন্স করে যে আমার মনে হয় আমি তখনই ক্যামেরা নিয়ে নেমে যাই। কিন্তু আমি জানি আমার দ্বারা সেটা করা সম্ভব নয়, কারণ আমি পুরো একটা সার্কেলের মধ্যে বন্দী, এবং এই টাইম সার্কেল থেকে বের হয়ে আসা আমার জন্য খুব ডিফিকাল্ট, পার্সোনাল লাইফ এবং একই সাথে অফিস সমস্ত কিছু ম্যানেজ করে। তারপরও আমি চেষ্টা করছি, এবং আপনারা হয়তো জানেন যে আমাদের নতুন একটা ইউটিউব চ্যানেল এসছে, যেটার প্রচারণা আমি একেবারেই আমার চ্যানেলগুলোতে করছি না। তার কারণটা হচ্ছে, আমি চাচ্ছি ও তার নিজের মতো করে গ্রো করুক। অনেক সুন্দর একটা প্ল্যান নিয়ে আমরা আগাচ্ছি। চ্যানেলটার নাম হচ্ছে ওয়ান দিয়ে খোঁজ করলে আপনি পাবেন। 4-5টা নতুন ভিডিও এসছে, খুবই অ্যামেচার ভিডিও, এগুলো দেখে বোঝা যাবে না আমরা আসলে কি করতে যাচ্ছি, বাট ইনশাল্লাহ আমরা অনেক বড় চিন্তা, এবং এটা একদমই মানে আউটডোর টিম দিয়ে করা, এখানে আমার খুব একটা ইন্টারফেয়ারেন্স নাই, কিছু আইডিয়া শেয়ার করা। তো ওরাই নিজেরা করছে, ওরা খুবই অ্যামেচার হাতের কাজ, বাট খুব চেষ্টা করছে। আপনি সকা দিয়ে সার্চ করলে, লিখে স্পেস দিয়ে সকা দিয়ে সার্চ করলে আপনি এই চ্যানেলটা পাবেন ইউটিউবে, এবং আমরা ফেসবুকে এটা কন্টেন্ট দিচ্ছি না। তবে ফেসবুকে যদি কেউ আমাদের এই কন্টেন্ট দেখে কপি করে দেওয়ার চেষ্টা করে, ডেফিনেটলি কপিরাইট দিব আমরা। সো এটার জন্য আমরা পাশাপাশি বলে রাখলাম, কারণ আমাদের অনেকেই এই কন্টেন্টগুলো কপি করে ফেসবুকে ছাড়ার চেষ্টা করবেন। 2025 সালে আমরা আরও একটা চ্যানেল লঞ্চ করার চিন্তাভাবনা করব, সেটা নিয়েও আমাদের একটা চিন্তাভাবনা আছে, এবং সেটা সম্পূর্ণ চ্যারিটি বেস একটা চ্যানেল হবে। মানে ওই চ্যানেলের পয়সা থেকে যা আয় হবে সেটা আপনার ওই চ্যানেলে যে ধরনের কাজ আপনারা দেখতে পান সেটার পেছনে ব্যয় হবে, সম্পূর্ণ রূপেই চ্যারিটি বেস, এবং যা আয় সেটাই ব্যয়, যা আয় সেটাই। ইনিশিয়াল স্টেজে হয়তো আমরা অল্প কিছু আমরা নিজেরাই ইনভেস্ট করবো আমাদের প্রতিষ্ঠান থেকে, একটা সময় গিয়ে মনিটাইজ হয়ে গেলে যা আয় হবে সেটা সম্পূর্ণ ওই যে ধরনের কাজ আমরা করছি সেটাতেই ব্যয় হবে। সো এরকম একটা প্ল্যান আমার অনেকদিন ধরেই ছিল। রাইট নাও আমি মাস্টার মাইন্ড যে আমি কাজটা করব, হয়তো ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে হয়তো 25 সালের মাঝামাঝি গিয়ে আমরা হয়তো ফুল লঞ্চ করে ফেলতে পারবো। সো এটা হচ্ছে বিষয়। আর চোখের ব্যাপারে আমাদের সবাইকে একটু যত্নশীল হতে হবে, এটা হচ্ছে বিষয়। আপনার জন্য তো অবশ্যই আমরা চেষ্টা করব, আর আপনার বাবাও খুশি হবেন যদি আপনি আপনার পরিবার ফিরে পান। বর্তমানে যিনি যার দায়িত্বে আছেন উনি কি কষ্ট পাবে না?
কষ্ট উনি তো চাচ্ছে আমার বাবাকে। চাচ্ছে না? হ্যাঁ। এখানে কত বছর আপনি? এগুলো তো আমি অনেক দেরি হচ্ছে আসছি। একদম ছোটবেলা থেকে? ওনাকে বাবা ডাকেন? হ্যাঁ। তাহলে ওনাকে আমরা একটু দেখাই, ডাক দিয়ে নিয়ে আসি। ওনার বাবাকে একটু ভিতর পাঠাও তো। জি, আপনার নামটা একটু বলেন প্রথমে। আমার নাম মোহাম্মদ মনসুফ আলী। মনসুফ। ওকে যখন আপনি পাইছিলেন তখন কি মাথা অনেক ছোট ছিল? ওনার মাথাটা অনেক ছোট ছিল আর কাপড় চোপড় তেমন গিয়েছিল না, একটু নোংরা টাইপের ছিল আর কি। আচ্ছা। একবারে কোনো খাতে আসবে না। আপনার কাছে আসছে কিভাবে এটা একটু বলেন তো। আমার কাছে সরাসরি আসে নাই, উনি ওনার একটা গাড়ির থেকে আর কি, ওনার একটা ট্রাক থেকে এরা অনেকগুলো লোক উঠছিল। উড়ার পরে সবাই নামছে, উনি নামতে পারেন না ছোট দেখে। ওনার মাথার বেন তেমন সুবিধা না, একটু মাথার একটু গ্যাস সমস্যা আছে, স্মরণ থাকে না। হ্যাঁ, তখন ড্রাইভারটা নামাইতে সময় দিয়ে একটা মাজারা নামাই গেছে। উনি চিন্তা করছে মাজারা নামাই গেলে কারো হাতে যাবে। আচ্ছা। সন্ধ্যা মাগরিব টাইমে মাজার তুই গেছে। আচ্ছা। সন্ধান স্থানা আপনার একটা হোসেন সাফার একজন অলি আর কি। মাজার কি নাম? মাজার আমাদের চট্টগ্রামের পাশে মাজার বলে, চিনেন আপনি? হ্যাঁ, সেটা আমি জানি, কিন্তু কার মাজার বলছিলেন আপনি? হোসেন সাহেবের আরব দেশের লোক। তারপর ওখানে তুই গেছে আর কি। ওখানে অনেক লোকজন যায় মাজার জিয়ারত করার জন্য। মাজার আপনার ওখান থেকে লোকজন গেলে ওনারে নেবে, সে উদ্দেশ্য করে ওখানে তুই আসছে, যে লোকটা ওখানে ফেলে তুই আসছে ওখানে। তখন আমার এক ভাই ছিল, তখন উনি নিছিল নিয়ে, ওনার ছেলের সন্তান আছে অনেকগুলো, ওনার তেমন আদর বাসনা করে না, উনি চলে গেছে ডুগাইতে। তখন ওনার এক ভাই আমার দিকে, আমাদের আত্মীয়, আমাদের স্বাস্থ্য ভাই, বাবার খালাতো ভাইয়ের ছেলে। তখন আমার দোকানে ছিল চার দোকান। আমার আর্থিক অবস্থা তেমন সুবিধা ছিল না। পরে আমার একটু আমনেতে দোয়, আমি বিদেশ গেছি সৌদি আরবে। হ্যাঁ, এবং উনি দেখাশোনা করতো আর কি আপনার এই দোকান সবকিছু। কত বছর ধরে আপনার এখানে আছে উনি? আমার 17 প্রায়। আমার ওই আরো ছেলে আছে, ওনার বড় আছে 2 জন। আচ্ছা। আপনাকে বোধহয় বাবা ডাকে উনি? হ্যাঁ, আমার বাবা ডাক। তো আপনি অনুষ্ঠান দেখে ওর চেষ্টা করতেছেন ওর জন্য? সৌদিতে আপনার এই মক্কাতে আপনার প্রোগ্রামগুলো আমি প্রায় সময় দেখি। মাশাআল্লাহ। অনেকগুলো আমি প্রায় 100 কত পর্ব ছিল আপনার ওই সময়। ওকে। তো অনেকগুলো পর্ব হইছে। তো ও তো গ্রামের নাম জানে, ধানপুরা বাজার বলতেছে না? ওগুলো বলছে, কিন্তু আমার মাথায় আসতেছে না কি ঠিক বলতেছে নাকি ওনার মুখ দিয়ে আসছে ওইটা বলতেছে, যেটা আল্লাহ ভালো জানে। যদি ভালো হয়তো ভালোই। আর ধানপুরা বাজার যেটা বলতেছে এটা আমাদের বাড়ির পাশে একটা বাজার। এটা তো ওটা অসম্ভব একটা ব্যাপার মনে হচ্ছে। বাবার সম্পর্কে বলছে, বাবার ড্রাইভার ছিলেন, একটা পা খাটো ছিল। তো আমার অনেক টেনশন এসে গেছে। আমারও এখন মৃত্যুর সময়। আমি তো সৌদি আরব একটা আরাম করবো, আবার এই 1 মাস পরে চলে যাবো, তারপর চলে আসবো। বাড়ি করছি, যদি ওনার এটা যদি না হয়, আমার কিছু করে দিতে হবে ওনার। হয়তো একটা বাড়ি জায়গা নিয়ে আমার থেকে পাবে না, আমার মৃত্যুর পরে পাবে না। আমি বিয়ে করছি বরিশাল থেকে। আমি অসিহত করছি আমার যাওয়ার পথে মৃত্যু হইতে পারে, 1 মিনিটে তো মানুষের মৃত্যুর বিশ্বাস নাই। আমি অসিহত করছি আমার ওয়াইফের কাছে, আমার মৃত্যুর পরে আমার বাবার থেকে যে সম্পত্তি পাবো ওখান থেকে ওনার যেন সম্মতিগুলো দেয়, না দিতে পারে। সেই জন্য আমি দেখতেছি এটা যদি হইলো না হইলো আমি ওনার 2 ঘন্টা, আমাদের চট্টগ্রামে 2 ঘন্টা বলে আর কি, 2 ঘন্টার জায়গা নিয়ে ওনার নামে করে দিব। আমি সেটা ভালো হবে যদি এটা পাই। তাহলে ওদের ওইখানে যদি ওনার আর্থিক অবস্থা খারাপ হয় ওইখানে করে দিব। বিশাল নিয়ামতের কাজ আপনার জন্য, বিশাল। আর জায়গা থাকলে ঘরটা করে দিব আমি। এই একটা আমার চিন্তা, সারা জীবনের সওয়াবের কাজ। কবরে গেলেও আপনি ক্রমান্বয়ে সওয়াব পেতে থাকবেন। হ্যাঁ, সেই জন্য এটা আমি চিন্তা ভাবনা করছি। আমার অনেক উদ্দেশ্য ছিল আপনার এখানে আসবো। অনেকে অনেক কথা বলে ওটা ঝুট, অমুক সময়। আমি তো জানি কি সেটা জানি, অনেকগুলো প্রোগ্রাম দেখছি আমি। না, এতদিন দেখার পরেও যদি কেউ বলে ঝুট, তাহলে আর কিছু বলার নাই। শত প্রোগ্রাম। আমি তো আপনার কথাবার্তা রাখি যে আপনার এখানে মানুষের যে সগুর পানিগুলো যদি জমাট হইতো তাহলে তো একটা বড় ঢিহি হইতো। হ্যাঁ, একটা বড় ঢিহি হইতো। আমি দেখছি তো, আমার নিজের সগুর পানি ধরে লাগতে পারে না। আমার 1.5 বছর বয়সে মা বাপ 2 জন হারিয়ে ফেলছি আমি, একসাথে মারা গেছে। 1 মাসে 2 জন মারা গেছে। তখন এই ফলাটা ভাই আমার খুব ভালো লাগছে। এখনো এরকম যদি ছেলে পাই আমি লই যাবো, আপনাদের সাথে যোগাযোগ করবো। প্রচুর ভালো মানুষ দেখেছি আমি আপন ঠিকানায়, প্রচুর ভালো মানুষ দেখেছি। এবং ওই যে একটা কথা আছে না, আমরা ছোটবেলায় পড়তাম যে সুখী মানুষ খুঁজে বের করার, রাজার রাজ্যে সুখী মানুষ কোথায়। এবং শেষ পর্যন্ত একজন কাঠুরে কে পাওয়া গেল যিনি সুখী মানুষ। তিনি রাজার দরবারে আসতে পারছেন না কারণ তার গায়ে কোনো জামা নেই। অদ্ভুত বিষয় হচ্ছে আমাদের পুরো জীবনটাই একটা মোহমায়া দিয়ে জড়ানো, যদিও খুব ফিলোসফিক্যাল কথাবার্তা হয়ে যাবে। তারপরও আমি বলবো যে আমারই আপন ঠিকানা বলেন বা মানুষের লাইফ স্টোরি নিয়ে কাজ করার জায়গাটা থেকে বলেন, আমি প্রচুর রকমের মানুষ দেখেছি। আমি দেখেছি যে একটা মানুষ যাকে হয়তো আমি কখনো চিন্তাই করিনি, কিন্তু তার মধ্যে কি অসম্ভব রকমের মহত্ব লুকিয়ে আছে।
আমি আপনি চাইলেই পারবো না যে আমাদের পূর্ণ একটা পরিবারে 2টো বাচ্চা আছে, 3টা বাচ্চা আছে, সেরকম একটা পরিবারে একটা ছেলে যাকে রাস্তায় পাওয়া গেছে তাকে নিয়ে এসে পুনর্বাসন করা 17 বছর 18 বছর 2-4টা পয়সা দিয়ে কোনো একটা জায়গায় দিয়ে দেওয়াটা খুব সহজ, কিন্তু নিজের পরিবারে রেখে মানুষ করা এবং তার জন্য আবার চিন্তা করা ভবিষ্যতে অসাধারণ কাজ। হ্যাঁ, এই যুদ্ধটা আসলে অনেক বড় যুদ্ধ, যে যুদ্ধ কিছু কিছু মানুষ সমাজে করে যাচ্ছেন, প্রতিনিয়ত বিভিন্ন অ্যাঙ্গেল থেকে করছেন, আমরা আসলে তাদেরকে ওইভাবে রিকগনাইজ করি না এবং তারা সৃষ্টিকর্তার কাছ থেকেই প্রার্থনা করেন তারা যেন সেই রিওয়ার্ডটা পান। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা একটা ভালো সংবাদের প্রত্যাশায় আজকের মতো শেষ করি। রুবেল যেন তার বাবা মাকে খুঁজে পায়। রুবেলটা তোর বাবা মায়ের দেয়া নাম নাকি আপনার নাম চেঞ্জ করছেন? না, আমার ইয়াসিনার কথা ভালো লাগছে আমি, কিন্তু ওর বাবা মার দেয়া নাম রুবেল। তাওয়াক্কালতু আলাল্লাহ। একটা ভালো সংবাদের প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম।